স্টার্ট হয়েছে। এখন কটা বাজে? আর 2 মিনিট বাকি আছে। ঠিক আছে, সাতটার সময় আসবো বলেছিলাম, সন্ধ্যে 7টায়। আচ্ছা, একদম ক্যামেরা ঠিক আছে? আর 1 মিনিট বাকি আছে। এখনো কেউ জয়েন করেনি, তাই তো? সাতটা বাজে। নমস্কার, আমি শুরু করে দিচ্ছি লাইভটা। যেটা আমি বলেছিলাম আজকে দুপুরেই ঘোষণা করে দিয়েছিলাম, সন্ধে 7টার সময় আমি আসছি। আচ্ছা, শোনা যাচ্ছে কি? সেটা একটু শুনতে হবে বাইরে থেকে। আমি সেই কথা মতো চলে এলাম আপনাদের কাছে। আমি 3 দিন আগে একটা পোস্ট করেছিলাম কখন লাইভে আসলে আপনাদের সুবিধা হবে সেটা জানার জন্য। তো আপনারা কিছু জানাননি। যাই হোক, শিল্পী মৃধাদি, যিনি সবসময় আমার সঙ্গে থাকেন, তিনি বলেছেন যে শিউলি, তুমি তোমার সময় মানে নিজেই ঠিক করে নাও, নিজে ঠিক করে নিয়ে বলো, সেই মতো আমরা চলে আসবো। তো এখন সঙ্গে 2-3 জন আছেন। লাইভটা এখন চলছে। যখন আপনাদেরকে আমি সঙ্গে এখন পাচ্ছি যাদেরকে, তারা তো শুনছেন, অনেক ধন্যবাদ। যারা পরে শুনবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করছি আজকে আমি যেটার জন্য এলাম। শোনা যাচ্ছে? প্রথমে আমি সকলকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাবো। কারণ আমার দুটো ভিডিও, প্রথম যেটা এসএসসি 2016 যে ফার্স্ট ভিডিওটা আমি করেছিলাম, সেখানে আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করেছেন, দেখেছেন। এবং এই ভিডিওটাতে এখন 500K মানে 5 লাখ ভিউজ। মানে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর সঙ্গে থেকেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্যারা টিচারের পরের যে ভিডিওটা আমি নিয়ে এসেছিলাম, সেখানে 4 লাখ ভিউজ। সেই জন্য সকলের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এইবার আসছি যে কথায়, যেটার জন্য আজকে ভিডিওটা করা। প্রথম ভিডিও 2016 যেটা মানে এতটা ভিউজ হয়েছিল, ভিডিও তো আমি করছি বহুদিন ধরে। আমার একটু বলে নিই যে শিউলি নস্কর যে ফেসবুক পেজ দেখছেন আপনারা, যারা এখনও ফলো করেননি, প্লিজ ফলো করবেন, সঙ্গে থাকবেন। এখন সঙ্গে 4 জন আছেন, ধন্যবাদ আপনাদেরকে। যারা এখনও ফলো করেননি, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, আমি পরে আসছি। আমি এই ছোটো ছোটো কথাগুলো আমি একটু বলে নিই। ইউটিউব চ্যানেল শিউলির হেসেল, যেখানে রান্নার চ্যানেল, আমি রান্না করছি এই চ্যানেলে। তো আপনারা অনেকেই জানেন, সেটা খুবই পরিচিত একটা চ্যানেল। এবং সেখানে 60,000 সাবস্ক্রাইবার্স আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসাতে। তো আপনারা আছেন সঙ্গে। শিউলির হেসেল দেখবেন, রান্নার চ্যানেল। আর শিউলিজ মোটিভেশনাল হাব, মোটিভেশনাল ভিডিও থাকে, সেটাও দেখবেন। সেটাও অনেকটাই ভিউজ, সাবস্ক্রাইবার্স আর কি, অনেকটাই। আর শিউলির গান কবিতা আমার আরও একটা চ্যানেল আরও আছে, সায়েন্স ক্লাস অচ্যুত বলে। আপনারা সেটা সার্চ করলে পাবেন, আমার হাজব্যান্ডের পড়ানোর চ্যানেল, যেটা করোনার সময় শুরু হয়েছিল। এই চ্যানেলগুলো আছে, টেকনিক্যাল শিউলিও আছে। তো সেগুলো এখন করতে পারছি না, জাস্ট এই 3টে চ্যানেল, শিউলির হেসেল, শিউলিজ মোটিভেশনাল হাব আর শিউলির গান কবিতা চালাচ্ছি। আর এই যে শিউলি নস্কর ফেসবুক পেজ আপনারা দেখছেন, সঙ্গে আছেন, এখানে আমি সব রকম ভিডিও একসঙ্গে পোস্ট করি। তার একটা কারণ আছে। আমি প্রথমে পেজ আলাদা করেছিলাম, যেমন শিউলির হেসেলের জন্য আলাদা পেজ,
শোনা যাচ্ছে? শিউলিস মোটিভেশনাল হাবের জন্য আলাদা পেজ, শিউলির গান কবিতার জন্য আলাদা পেজ। তারপর দেখলাম আমি আর সেগুলো এতগুলো একসঙ্গে করতে পারছি না, তার কারণ হলো সেগুলো করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্কুল আছে, আমার 2টো ছানা আছে, আমার সংসার সব কিছু সামলে। তো আমি এই একটা চ্যানেলেই মানে একটা ফেসবুক পেজের মধ্যেই সব কিছু রেখে দিয়েছি। এবার যেটা বলার জন্য 2016 সালের যে ফার্স্ট ভিডিওটা আমি এনেছিলাম, সেটা আপনারা দেখেছেন, আপনারা সঙ্গে ছিলেন, আপনারা ভিডিওটা দেখেছেন, কমেন্ট করেছেন, সেটার জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। কমেন্ট হতে পারে আমার সপক্ষে, হতে পারে আমার বিপক্ষে, সেটা আপনাদের ব্যক্তিগত অভিমত, সেটা আপনারা যেভাবে ভিডিওটাকে নিয়েছেন সেভাবে আপনারা কমেন্ট করেছেন। প্রচুর প্রচুর কমেন্ট করেছেন, আমি পড়েছি। এখানে আমার একটা বক্তব্য আছে। আমি এই যে ভিডিওটা করেছিলাম, প্রথম যখন প্যানেলটা 2016 এসএসসি প্যানেলটা পুরো বাতিল হয়ে যাওয়ার ঘোষণা আমি টিভিতে দেখেছিলাম, তখন আমি এই ভিডিওটা করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল আলাদা, সেটা ছিল যারা যোগ্য তাদেরকে না জেনে না শুনে আপনারা মানে কোনো কিছু তাদের সম্পর্কে না জেনে আপনারা তাদেরকে আঘাত করবেন না, এটাই আমার একটা উদ্দেশ্য ছিল, আর কিছুই নয়। এবার আপনাদেরকে একটা কথা বলি, অযোগ্যদের নিয়ে আমি কোনো মন্তব্য করব না, করিনি কখনো, তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই, আমি তাদেরকে জানিও না, এবং আমি কোনো বিচারকও নই। তো প্লিজ আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে ঠিক ওইভাবে নেবেন না। আপনারা ভাবুন, আপনাদের বাড়ির মেয়ে, এইভাবে ভাবুন যে ব্যক্তিগত আক্রমণ না করলেই ভালো, কারণ আমি কখনো ব্যক্তিগত আক্রমণ কাউকেই করিনি এই ভিডিওর মধ্য দিয়ে। আমি শুধুমাত্র যারা যোগ্য তাদের কথা ভেবেই আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, কারা অযোগ্য বা তাদের আমি বিচার করতে আসিনি। কেন বলি, আমার খুব কাছের মানুষ, মানে ধরুন কাছের বলতে আমি আবারও বলছি, আমার কিন্তু তাদের কারোর সঙ্গে রক্তের সম্পর্ক নয়, আমার খুব কাছের মানুষ, ধরুন আমার কলিগ, আমার ছাত্র ছাত্রী, এরা যারা, তাদের যখন চাকরি চলে যাচ্ছে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হওয়ার খবর পেলাম, তখন আমি জানি এরা যোগ্য, আমি যাদেরকে জানি যোগ্য বলে, তাদের যখন চাকরিটা চলে যাচ্ছে এরকম একটা আশঙ্কা, তখন আমার মনে হয়েছে যে এটা বোধহয় হওয়া উচিত নয়, তার জন্য ভিডিও করা। তো আপনারা অনেকে আমাকে খুব ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, আমার খুব খারাপ লাগলো সেটা শুনে, মানে দেখে আর কি, কমেন্টগুলো পড়ে। আমি সত্যি কি তাই ব্যক্তিগত আক্রমণের কি সত্যিই যোগ্য ছিলাম? আমার মনে হয় না ছিলাম যোগ্য। আর আরেকটা কথা বলি, যে সত্যি বলতে কি আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি একদমই বুঝি না, কারণ আমি দেখেছি আমার পরিবার, মানে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার দিদির বাড়ি, আমার দাদার বাড়ি, বা আপনি দেখবেন আপনার বাড়িতে, আপনার একটা পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য সংখ্যা, তাদের দেখবেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা এই রাজনীতি নিয়ে মতবাদ, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। কেন আমরা এক একটা দলকে বাছি, কেন এক একটা রঙকে বাছি? আমি পরবর্তী একটা ভিডিও করেছিলাম 2016 এসএসসি নিয়ে, যোগ্য অযোগ্য তালিকা, এই নিয়ে দ্বিতীয় আরেকটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমরা ভালোবাসি রাজনীতি, এক একজন এক একটা রাজনীতি দলকে ভালোবাসি, তার কারণ আমরা যে রাজনীতি দলকে পাশে পাই, আমরা রং ভেদে, মানে রঙের বিভেদ না করে, মানে যে দলকে আমরা আশায় ভরসায় বিশ্বাসে আশ্বাসে ভালোবাসায় পাশে পাই, সেই দলকেই আমরা ভালোবাসি। আমরা খুব সাধারণ মানুষ, রাজনীতির অত ভেদাভেদ আমরা বুঝি না, মানে আমি অন্তত বুঝি না। তো সেটাই আমার বক্তব্য ছিল, আপনারা প্লিজ রাজনীতি নিয়ে আমাকে উস্কে দেবেন না। আমি সত্যি রাজনীতি করতে এখানে আসিনি, আমি যোগ্য অযোগ্য এইগুলো বলতে এসেছিলাম, মানে অযোগ্যদের কথা বলতে আসিনি, যোগ্য যারা, আমি যারা জানি যে সত্যি এরা যোগ্য, মানে এরা কখনোই অযোগ্য নয়, তাদের চাকরি চলে যাওয়াটা আমার কাছে সত্যি ভয়ঙ্কর একটা কষ্টের জায়গা ছিল, এটাই আমার বক্তব্য ছিল। দ্বিতীয়, আপনাদের সমস্ত কমেন্ট আমি পড়বো, আমার দু একটা কথা আমি আগে বলিনি। দ্বিতীয় যেটা ছিল প্যারা টিচার নিয়ে ভিডিওটা, অসম্ভব ভালোবাসা পেয়েছি, আমি অন্তর থেকে এই কবিতাটা লিখেছিলাম, এবং এটা একদম কি বলবো, খুব কাছে থেকে দেখা মানে জিনিসপত্র নিয়েই লেখা কবিতা, এবং এই ভিডিওর জন্য, এই ভিডিওতে 4 লাখ ভিউজ হয়েছে, শুধু ভিউজ বলবো না, আমি অনেক ভালোবাসা পেয়েছি, আমার কাছে প্রচুর ফোন এসেছে, এবং আমার অনেক অনেক বন্ধু কেঁদেছে, ভালোবাসা জানিয়েছে, মানে লেখাটা এতটাই তাদের হৃদয় ছুঁতে পেরেছে যে তারা আমাকে তাদের কষ্ট কান্না দুঃখটা হয়তো আমি স্পর্শ করতে পেরেছি আমার লেখার মধ্যে দিয়ে। তো তারা আমাকে ফোনে যখন কেঁদেছে, বলেছে যে আমি তাদের মনের কথা কিভাবে লিখলাম, আমি সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমি তাদের কথা লিখতে পেরেছি। এবার বলি 2016 সালের যে ফার্স্ট ভিডিওটা এসএসসিটা, সেটা নিয়েও আমার কাছে অনেক ভিডিও, মানে অনেক কমেন্ট এসেছে, যেমন তার সঙ্গে অনেক ফোন এসেছে, যারা
কেঁদেছে, বলেছে দিদি তুমি বা ম্যাম আপনি এভাবে লিখেছেন, তো সত্যি এটা লেখা দরকার ছিল বা এটা বলার দরকার ছিল, এভাবেও ফোন এসেছে। তো আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সে সেভাবে দেখেছি। আমি যেটা বোঝাতে চেয়েছি অনেকে সেটা বুঝেছেন, অনেকে না বোঝার ভান করেছেন, অনেকে সত্যি বোঝেননি। কিন্তু দ্বিতীয় ভিডিওতে আমি কারোর কমেন্ট বিশেষ পাইনি। আমার মনে হয়েছে যে দ্বিতীয় ভিডিওটা করে মনে হয়েছে যে আমি যেটা বোঝাতে চেয়েছি মানুষ সেটা বুঝেছে। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা উচিত এবং এসএসসি সেই আশ্বাস দিয়েছেন। আশা করব আগামী দিনে নিশ্চয়ই আমরা যোগ্যদের বেছে নিতে পারবো। এবার বলি কিছু মানুষ যারা সব সময় আমার সঙ্গে থাকেন তাদেরকে আমি বলবো, যারা সব সময় আমার সঙ্গে থাকেন, যেমন শিল্পী মৃধাদি একদম প্রথম দিন থেকে যখন শিউলির হেসেল আমি শুরু করেছিলাম তখন থেকে তিনি সঙ্গে আছেন, আজও সঙ্গে আছেন। যখন আমি বললাম লাইভটা কখন করব, দিদি বলেন যে তুমি তোমার ইচ্ছে মতো সময় বেছে নাও। উনি রেলে চাকরি করেন, উনি ভীষণই ব্যস্ত মানুষ, আমার হেসেলে এসেছিলেন, রান্না করেছেন। তো দেবদুলাল মণ্ডল স্যার, উনি কিন্তু ওনার কাছে মানে আমি খুব প্রত্যক্ষভাবে না পড়লেও মানে ছোটোবেলায় উনি আমার ইনডাইরেক্টলি আর কি স্যার ছিলেন। তো গুড ইভিনিং ম্যাম লিখেছেন, আমি ম্যাম নই, আমি ওনার ছাত্রী আসলে। চম্পা ঘোষ, লাভ 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 লাভ, অনেক ভালোবাসা আপনাদেরকেও, বিশ্বাস করুন আপনারা আছেন বলে আমি আছি আপনাদের সঙ্গে। আর সোনালী দেবাসু, ও তো আমার বড্ড প্রাণের, বড্ড প্রিয়, মানে ওর কথাটা সত্যি কি বলবো, লিখছে তোর কাছ থেকে এমন লেখা আরও পেতে চাই। হ্যাঁ, সোনালী দেবাসু আমার কলিগ, আমার ভীষণ প্রিয় মানুষ, ভীষণ ভালো নাচে। আমি ওর কাছ থেকে নাচও শিখেছি, একটু একটু মানে শিখিয়েছে। আমি একেবারে আনকোরা নাচের বিষয়ে তো ভীষণ গুণী মানুষ, সে খুবই ভালো বলে। তো সব কিছু মিলিয়ে ও আমার সঙ্গে আছে। এই যে এত সঙ্গে আছে এত মানুষ, সেই জন্য তো এত শক্তি সাহস পাই। চম্পা ঘোষ লিখেছেন, প্যারা টিচারদের মনের কথা আপনি সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ। আসলে কি জানেন তো, আমরা না কোথাও গিয়ে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণভাবে সবাই যে যার জায়গায় আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের সম্মানটা আমরা পেতে চাই। আমি, আপনি, আমরা সবাই, এবং উচিত। আমি এটুকুই চেয়েছি প্রত্যেকটা মানুষ, যে মানুষটা স্কুলে পড়াচ্ছেন, যে মানুষটা কলেজে পড়াচ্ছেন, বা যে মানুষটা একটা ছোট্ট দোকানে ব্যবসা করছেন, যে মানুষটা মুদির দোকান, যার সবজির দোকান, যে আমার ড্রাইভার ভাই, বা বিভিন্ন প্রফেশনে যে যেখানেই থাকুন না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে প্রফেশনেই থাকুন না কেন, প্রত্যেকটা প্রফেশনের কিন্তু একটা দরকার আছে, না হলে আমাদের এই বাস্তুতন্ত্রের ব্যাঘাত ঘটে, তাই না? তো প্রত্যেকটা প্রফেশন দরকার, যেমন আমাদের মিষ্টির দোকানটাও দরকার। তো আমি মনে করি প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়া উচিত এবং প্রত্যেকের জন্য আমি চাই যে আমরা প্রত্যেকে সম্মান দেব, ভালোবাসবো, এটুকুই আমার চাওয়া। সোনালী দেবাসু লিখছে, আমি লাকি যে তুই আমার বন্ধু। না, আমি লাকি যে তুই আমার বন্ধু। কেন বলি, সত্যি কি আমি অনেক অনেক কিছু শিখেছি তোর কাছ থেকে, তোদের কাছ থেকে, এটা আমার অনেক বড় পাওয়া। তো এবার আমি আরেকটা কথা বলি, আমরা কি করি, আমরা না বুঝে মানুষকে খুব আঘাত করি, যেটা আমি আঘাত অনেকটা পেয়েছি যখন 2016-এর যে ফার্স্ট ভিডিওটা আমি নিয়ে আসি, তখন অনেক কিছু কমেন্ট করলেন যে আপনি কোথায় ছিলেন এর আগে, কেন আপনি আগে ভিডিও করেননি যখন যোগ্য চাকরি প্রার্থীরা ধর্নায় বসেছিল। আমি বলি কি, দেখুন, একটা দিন শুরু করতে হয়, সেই শুরুটা হয়তো বা আমি এখন থেকে শুরু করলাম, আর হয়তো আপনাদের এই কমেন্টের জন্য আমি দ্বিতীয় ভিডিওটা নিয়ে এসেছি। 2016 এসএসসির দ্বিতীয় একটা ভিডিও আছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের কমেন্টের জন্যই কিন্তু, সেই জন্য থ্যাংক ইউ। আপনারা যে অনেক সময় মানে বিপক্ষে কথা বলেছেন যে কেন আমি করিনি এটা, কেন আমি তখন কিছু কথা বলিনি, তার জন্যই আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসতে পেরেছি, তো সেই জন্য থ্যাংক ইউ। আর একটা সত্যি কথা বলি কি, ব্যক্তিগত আক্রমণ না করাই ভালো। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, প্লিজ আমাকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার মানে এটার সঙ্গে মানে এই ভিডিওর মারফত আমার শুধুমাত্র মানুষকে ভালোবাসা জানানো, মানুষের পাশে থাকার সহানুভূতি জানানো, এইটুকু যা, মানুষের পাশে থাকার জন্যই ভিডিওগুলো করা, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস করুন, না রাজনীতি আমি বুঝি, না কোনো কিছুই, রাজনীতির মতো আমি থাকতেও চাই না। আচ্ছা,
এবার বলি যে হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা না বুঝে কীরকম আমরা মানুষকে দুঃখ কষ্ট দিয়ে ফেলি আর কি। যখন আমি 2016 সালের ভিডিও করলাম তখন আমাকে না জেনে অনেকে বললেন যে আপনি 2016 সালের এসএসসিতে পাওয়া মানে চাকরি পাওয়া টিচার মনে হয় না, আপনার চাকরি চলে গেছে, এরকম কমেন্ট পেয়েছি। যখন প্যারা টিচার নিয়ে ভিডিও করলাম তখন বলছে আপনি কি প্যারা টিচার, তাই না, ওই জন্য আপনি এই ভিডিও করেছেন। তো যখন আমি রান্নার ভিডিও করি, মানে আমি রান্নার ভিডিও তো বহু দিন থেকে করি, তখন আমাকে বলছে মানে কমেন্টে লিখছে যে আপনি টিচার না, আপনি রাঁধুনি। তো সবটাই বলি, হ্যাঁ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, রাঁধুনি বললে আমার কোনো কষ্ট নেই, কোনো কিছু বললে আমার কোনো কষ্ট নেই, কিন্তু এই যে আমরা না বুঝে না জেনে আমরা অনেক কিছুই বলে ফেলি, তো সেটার জন্য মনে হয় একটু জেনে বুঝে বললে ভালো লাগে, অন্তত অন্যকে আঘাত দেওয়া থেকে আমরা একটু দূরে সরে থাকতে পারি আর কি। তো সেই জন্য বলা। আর আমি দেখবেন শিউলির হেসেল রান্নার চ্যানেল আমার আছে, সেটা দেখবেন, 5 বছর হয়ে গেল আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় 60,000 সাবস্ক্রাইবার্স আপনারা আছেন সঙ্গে বলেই তবেই সেটা সম্ভব হয়েছে, আমি একা আমার পক্ষে কোনো দিন সম্ভব নয়। আর আমি যাদেরকে সঙ্গে পাই সবসময়, আবার নামগুলো বলছি, শিল্পী মৃধাদি আছেন সবসময় সঙ্গে পাই, শঙ্কর দাস মণ্ডল আমার জামাইবাবু, আচ্ছা নামগুলো একটু দেখি, সবসময় ওনারা সঙ্গে থাকেন, সীমা ভট্টাচার্য দিদি, শঙ্কর দাস মণ্ডল দাদা সবসময়, মানে উনি আমার জামাইবাবু হন, উনি সবসময় সঙ্গে থাকেন, সীমা ভট্টাচার্য দিদি যিনি আমি একটা পোস্ট করলেই সারাক্ষণ উনি সঙ্গে থাকেন, একটা পোস্ট যদি করি তো উনি কমেন্ট করেন, তো এটা আমার অনেক বড় পাওয়া। চিরঞ্জিত দে দাদা যিনি সঙ্গে থাকেন, উনি খুব ভালো লেখেন, তো আপনাদেরকে শ্রদ্ধা। আর যারা সবসময় সঙ্গে থাকেন সবার আমার নাম বলা এখন এই মুহূর্তে হয়তো হয়ে উঠছে না, কিন্তু সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা, আমি জানি আপনারা সবাই সঙ্গে থাকেন। আচ্ছা দেবদুলাল মণ্ডল স্যার লিখেছেন যে আমি আপনার সব ভিডিও দেখি, খুব ভালো, অত্যন্ত প্রাসঙ্গিক, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আমি চেষ্টা করি এরকম কিছু জিনিস লিখতে, আসলে কি বলুন তো, আমরা না অনেক সময় অনেক কিছু বলতে চাই কিন্তু বলাটা ঠিক হয়ে ওঠে না, তো চেষ্টা করছি এখন থেকে এমন কিছু লিখতে যেটা আমরা বলতে চাইছি হয়তো বলে উঠতে পারছি না, সেই কথাগুলো লেখার চেষ্টা করছি। কোনো কারোর প্রতি বিদ্বেষ ভাজন নয়, মানে কারোর প্রতি রাগ হিংসা এই সমস্ত জিনিস ছেড়ে শুধুমাত্র মনের টানে কিছু কথা লেখার ইচ্ছা আছে ভবিষ্যতে আর কি। চপল পান্ডে স্যার, হ্যাঁ আমার মেয়ে স্কুলের স্যার, স্যার থ্যাংক ইউ, স্যারও সঙ্গে আছেন, রিয়েলি হ্যাভ ভার্সেটাইল ক্যারেক্টার্স, থ্যাংক ইউ স্যার। না এরকম কিছু নয়, আসলে আমি ভালোবাসি জানেন তো, মানে এই গান কবিতা এগুলো ভালোবাসি বলেই ছোটো ছোটো করে চলে আসে আর কি, সেটা আমি খুব মানে কোনো কিছুতে না খুব পারদর্শী কিছু নয় জানেন তো, আমি সব কিছু ছুঁয়ে ছুঁয়ে যাই, পারদর্শী নয়, মানে কোনো কিছু সত্যিকারের পারতে গেলে সেখানে তপস্যা করতে হয়। ধরুন গান, আমি গান গাইতে ভালোবাসি, গান গাই, কিন্তু আমি ওই যে বুড়ি ছোঁয়া করে সবটা চলে যাই, গান আবৃত্তি কবিতা লেখা ভিডিও করা, এই যে ধরুন রান্না চ্যানেল, সবটা আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া ভালোবাসি বলে সময় কাটাই এখানে, কিন্তু তপস্যা করতে হয় সবটার জন্য, একেবারে পারদর্শী হওয়ার জন্য, সেটা আমার মধ্যে সেই গুণ নেই, আর সেটার জন্য অনেকটা মানে গুণ লাগে, অনেকটা ধৈর্য লাগে, অনেকটা তপস্যা লাগে, তো আমার ওই বুড়ি ছোঁয়া কিংবা কিছু কিছু জায়গায় থেকে যাওয়া, কিন্তু তপস্যা করার মতো সেই সাহস শক্তি আমার কখনো হয়নি, আমি অতটা নই, তো চেষ্টা করি, আমার ভালো লাগে বলে এগুলো করি। আমি বলেছিলাম যে আসবো সন্ধ্যে 7টায়, ঠিক সন্ধ্যে 7টায় কিন্তু চলে এসেছি। আচ্ছা আরেকটা কথা, যে আপনারা কী কী ভিডিও পেতে চাইছেন, যারা পরে ভিডিওটা দেখবেন, অনেক সময় আসলে কি সন্ধ্যে 7টা এমন একটা টাইম যে সবাই হয়তো এই সময় জয়েন করতে পারছেন না, অনেক কাজ থাকে অনেকেরই, স্বাভাবিক। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও নিয়ে আসবো, লাইভে আসবো, কিন্তু লাইভে আসাটা খুব কঠিন। কেন বলছি লাইভে আসা কঠিন কেন, অনেকটা সময় বার করে ভিডিও, ধরুন যখন মনে হলো একটু করে নিলাম ভিডিও, তারপর এডিট করে সব কিছু পোস্ট করলাম, কিন্তু একদম সরাসরি যে লাইভ করা, সেটার জন্য যে সময় বার করা, সেটা একটু সমস্যা হয়। আমার 2টো ছানা আছে, বিশেষ করে আমার মেয়ের কিছুদিন আগে পরীক্ষা গেল, তো ওটা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, তো এবার ছেলে ছুটি পড়লো, সেসব নিয়ে ব্যস্ত আছি। তারপর আরও কিছু কাজকর্ম আছে, আমি আপনাদের সঙ্গে আরও অনেক কিছু খবর শেয়ার করব ভবিষ্যতে, আপনারা সঙ্গে থাকবেন, এরকম অল্পজন থাকলে হবে না, আমি জানি আপনারা খুব ব্যস্ত, পরে ভিডিওটা দেখে নেবেন, লাইভে আসছেন না, যারা লাইভে আসছেন কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে।
আচ্ছা, আরেকটা কথা বলি যে যারা না আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তাদের অনেকের প্রোফাইল পিকচার কিন্তু নেই। তো প্রোফাইল পিকচারটা হলে আমার চিনতেও সুবিধা হয়, জানতেও সুবিধা হয়। না না, এমনি কোনো কারণ ছাড়া আমার দেখতে ইচ্ছে হয় যে তারা কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন। আর কোনো কারণ নেই, প্রোফাইল পিকচার থাকলে জাস্ট ওইটুকু দেখা যে আমি কি সত্যি ব্যক্তিগত আক্রমণের যোগ্য সেটার জন্য দেখা, আর অন্য কিছু না। আর প্লিজ প্রার্থনা করবেন আমার যোগ্য ভাই বোনদের জন্য, যারা এসএসসি 2016 সালের যে প্যানেলটা বাতিল হবে বলে ঘোষণা হওয়ার পরে তারপর যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে বলে এসএসসি পাশে থাকবে বলেছে, সেটা যেন একদম ঠিকঠাক হয়, সেটা যেন সত্যি হয় এবং যেন যোগ্য যারা তারা তাদের যোগ্য সম্মান ফিরে পান, সেটুকু আমরা সবাই চাইব। আর আমি আবার বলছি, আপনারা প্লিজ আমার উপরে রাগ করবেন না। আমি কিন্তু কে অযোগ্য এই বিচার করতে মোটেও আসেনি। আপনারা যদি এটা ভেবে থাকেন যে আমি অযোগ্যদের নিয়ে কোনো কথা বলছি বা আমি তাদেরকে আঘাত করতে চাইছি, প্লিজ আমি তাদের কাছে আমি আন্তরিকভাবে বলছি, আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে আঘাত করতে চাই না, আঘাত করাটা আমার উদ্দেশ্য নয়। আর যারা কমেন্ট করেছেন আমার বিপক্ষে, মানে যারা কমেন্ট করেছেন অনেক রকমভাবে, জানেন তো, নিজের মত প্রকাশ করা একরকম, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা আর এক রকম আর কি। মত প্রকাশ করছেন, আপনি বলতেই পারেন যে আপনি কি ভাবছেন, সেটা আপনি কমেন্টে লিখতে পারেন, কিন্তু একেবারে ব্যক্তিগত আক্রমণ করাটা না, সেটা একটু অন্যরকম লাগে, কষ্ট হয় আমার আর কি কি বলবো। তো যাই হোক, হয়তো সময়, পরিবেশ, পরিস্থিতি আপনাদেরকে এতটাই অস্থির করে তুলেছিল সেই সময় যে সেটা আপনারা কাকে জানাবেন, আমার ভিডিওতে এসে আমাকে কমেন্টে জানিয়েছেন। তো জানিয়েছেন, আমার আর তো কিছু করার নেই, কিন্তু ওই যে বলি, বারবার বলছি, ব্যক্তিগত আক্রমণ আমি কাউকে করি না, আপনারাও না করলেই আমার ভালো লাগবে। আর আমি ভবিষ্যতে আরও যে ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে থাকবেন। শিউলি নস্কর ফেসবুক পেজ যেটা, সেটা প্লিজ আপনারা ফলো করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের কি বলুন তো, এই যে শিউলি নস্কর ফেসবুক পেজটাতে আমি সব রকমের ভিডিও নিয়ে আসছি, মানে ভিডিও থাকছে আর কি। যারা রান্না ভালোবাসেন রান্নার ভিডিও থাকছে, যারা কবিতা শুনতে ভালোবাসেন, যারা গান শুনতে ভালোবাসেন। আমি খুব কিছু ভালো পারি না, আমি আগেই বললাম, যতটুকু পারি যেটুকু সেটুকু নিয়ে আমি আসি, সেটা আপনারা একটা পেজের মধ্যেই পেয়ে যাবেন। কারণ আমার আলাদা আলাদা করে পেজ, আমি আবার বলছি, করা আমার পক্ষে সম্ভব নয়, আমার সেই সময়টা নেই। ছানাপোনাদের নিয়ে আমার সংসার ধর্ম করে আমি আর আলাদা পেজ করতে পারি না, এটাই আমি হাঁপিয়ে উঠি। মাঝে মাঝে ভাবি আমি সত্যি পারবো কি না, সেটাই আমি খুব হাঁপিয়ে উঠি। তো হ্যাঁ, আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আমি আসলে দুপুরবেলায় আমি নিউজটা দিয়েছিলাম যে আমি লাইভে আসছি, একটু আগে বললে হয়তো ভালো হতো। যাই হোক, আমি বুঝে উঠতে পারছিলাম না, মানে আমি আসতে পারবো কি না, ঠিক করে সময় করে সব কিছু ঠিকঠাক করে আসতে পারাটাও আমার পক্ষে, এই যে বললাম না, সবটা গুছিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয় না সব সময়। আমার এটাই বলার ছিল, ভিডিওগুলো দেখুন আপনারা, ফেসবুক পেজ শিউলি নস্করে চোখ রাখুন, আপনাদের যা পছন্দ সব ভিডিওগুলো একসঙ্গে পেয়ে যাবেন আপনারা। আর যদি ইউটিউবে দেখতে চান, ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন, শিউলির হেসেল রান্না চ্যানেল, শিউলিস মোটিভেশনাল হাব, সেটা আছে মোটিভেশনাল ভিডিও। শিউলির গান কবিতা, আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো থাকে, সেটা দেখতে পারেন। জাস্ট আমরা সময় কাটানোর জন্য এগুলো করি, ভালো লাগে। কোথাও তো যাওয়া হয় না, মানে ঘরের মধ্যেই যখন থাকি তখন ওই ছানাদের নিয়ে এইগুলো করেই ব্যস্ত থাকি আর কি। সোনালি দেবাসু বলছে একটা কবিতা হোক দিদিমণি। খুব মিষ্টি, তুই এখান থেকেই যে লিখছিস না রে, মানে আমি যেন দেখতেই পাচ্ছি যে তুই ওইটা বলছিস আমার চোখের সামনে, কারণ এভাবেই তুমি কথা বলো, আমার খুব ভালো লাগে তোমাকে, খুব মিষ্টি মেয়ে, এইভাবেই ও কথা বলে। কবে স্কুল খুলবে, আবার দেখা হবে, খুব মজা হবে। আসিদুল খান লিখেছে প্রতিটা ভিডিও অসাধারণ। সেটা তো আমার সৌভাগ্য যে আপনারা দেখেন। আজকে না কোনো কবিতা, কোনো গান আমি গাইবো না, কারণ আমি সেরকম প্রস্তুতি নিয়ে আসিনি, সত্যি বলছি আর কি। হ্যাঁ, আমি শুধু কথা বলতে এসেছি, সবার সঙ্গে একটু কথা বলতে এসেছি। সোনালি কাকুর কাছে কিন্তু, কাকু মানে সোনালির বাবা আর কি, আমাদের কাকু ভীষণ ভালো লেখেন। কাকুর একটা কবিতার বই আমার পাওনা আছে, কাকুর সঙ্গে দেখা হলে সেটা নিয়ে নেব। দেবদুলাল স্যার লিখছেন আপনার কণ্ঠে
স্বরচিত কবিতা আবৃত্তি আরও শুনতে চাই, আমি খুব ভালোবাসি শুনতে। থ্যাংক ইউ। তবে একটা কথা বলার আছে, আপনি কিন্তু আপনি বলবেন না, আমি আপনার থেকে অনেক ছোট, আপনি হয়তো আমাকে ঠিক চিনতে পাচ্ছেন না। আমি পায়েলের বন্ধু। পায়েলকে আপনার নিশ্চয়ই মনে আছে, পায়েল আপনার কাছে পড়তো ছোটোবেলায়, আমি সেই সময় পায়েলেরই বন্ধু। আমি আপনার কাছে আমার কিছু খাতা, মানে যখন টেস্ট, আমি বলি এই স্যারের গল্পটা একটু ছোট করে বলে দিই। আমি যখন ক্লাস 10-এ টেস্টের পর আমি এবং পায়েল আর কি, আমরা দুই বন্ধু টেস্টের পর টেস্ট পেপার সলভ করতাম। আর সলভ করে কি করতাম, সেই খাতাগুলো আপনি হয়তো জানেন না, কিছু খাতা আমার আর আমার বন্ধু পায়েলের কিছু খাতা আপনার কাছে যেত, আপনি দেখে দিতেন কে কত বেশি নাম্বার পাচ্ছি, কম নাম্বার পাচ্ছি, এসব দেখতাম দুজনে মিলে, খুব মজা হতো। আর কিছু খাতা যেত আরেকটা স্যারের কাছে, অচ্যুত স্যারের কাছে যেত কিছু খাতা, তিনি দেখে দিতেন যে মানে আমি আর পায়েল কত কি কম নাম্বার বেশি নাম্বার পাচ্ছি, সেটা দেখে দিত আর কি। তো স্যার সেই জন্য বলছি, স্যার আপনি কিন্তু আমার স্যার, মানে হয়তো সরাসরি স্যার না, ওই খাতা দেখে দিতেন, নাম্বার আমি দেখতাম তখন যে কত পাচ্ছি আমি আর পায়েল, সেই হিসাবেই টেস্টের পর এই খাতা দেখাতাম আর কি, খাতা মানে টেস্ট পেপার সলভ করে সেই খাতাগুলো দেখাতাম। তো সেই জন্য আপনি কিন্তু আমার স্যার সেই জন্য আপনি প্লিজ আমাকে তুমি বলবেন। আমি বোধহয় একটা এমন সময় চলে এসেছি, সন্ধ্যে 7টা, সবার বোধহয় মানে এটা একদম অড টাইম, কারণ এই সময় হয়তো অনেক কাজ থাকে, হয়তো কেন কাজ থাকে, সেই জন্য বোধহয় বেশি কিছু জয়েন করতে কেউ পাচ্ছে না। আর পরে দেখে নেবে, ঠিক আছে, আমি সেই আশাই রইলাম। রাত 9টা-10টা হলে বোধহয় সুবিধা হতো, বেশ খেয়ে দিয়ে জমিয়ে দেখতে পারতেন, কিন্তু আমার তো আবার সেটা হয় না, মানে হচ্ছিল না আর কি। কত মানুষ দেখেছেন আমার ভিডিওগুলো, তারা আমি চেয়েছিলাম যে তারা এসে সরাসরি এই মুহূর্তে আমাকে কিছু প্রশ্ন করুক ভিডিওর ব্যাপারে, অনেক তো কথা লিখেছিলেন, অনেক কমেন্ট করেছিলেন, তো তারা এসে যদি একটু লিখতেন যে আমি তাদেরকে এমন কি কষ্ট দিলাম যে তারা আমাকে এতটাই আঘাত করে লিখলো আর কি কমেন্ট, মানে 16 সালের ভিডিওটা, যেটা এসএসসির প্রথম ভিডিওটা, আর প্যারাটিচারদের ভিডিও, প্যারাটিচার বিষয়ে যে ভিডিওটা, আমি তো সকলের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এতটা ভালোবাসা দিয়েছে। সেই জন্য কি বলুন তো, আমার আরও মানে লেখার যে একটা প্রেরণা থাকে না, মানে কোনো কিছু দেখবেন আপনাদের মনের কাছে পৌঁছাতে পারলে তবেই তোমার লিখতে ইচ্ছা হয়, তো সেই জন্য আরও লেখার ইচ্ছাটাও বেড়ে গেছে। আসিদুল খান লিখেছে স্যার কেমন আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ভালো আছে, স্যার ভালো আছে, অচ্যুত স্যার ভালো আছে শিল্পী মৃধাদি ভাবছিলাম এতক্ষণ আপনি কোথায় ছিলেন, এই যে গোলাপটা এক্ষুনি পেলাম, সেটা আমি জানতাম পাবো কারণ শিল্পীদি সবসময় সঙ্গে থাকেন। থ্যাংক ইউ স্যার, ভালো আছেন, কারণ তোমরা আছো বলেই স্যার ভালো আছেন, তোমাদেরকে ভালোবেসে। আচ্ছা, দেবদুলাল স্যার লিখেছেন, ও এবার মনে পড়ছে, তুমি তো অসাধারণ বুদ্ধিমতী, দারুণ অঙ্ক করতে, খুব ভালো থেকো। হ্যাঁ স্যারের এবার মনে পড়েছে, থ্যাংক ইউ স্যার। তো এবার থেকে কিন্তু তুমি আর আপনি নয়, আসলে স্যারের সঙ্গে আমার ডিরেক্ট কখনো কথা হয়নি, ওইভাবেই আর কি, খাতা মারফত আমার স্যার, কিন্তু আমার স্যার, আপনি আমার স্যার। শিল্পীদি লিখছে আমি রাস্তায় বাসে আছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে তো ছুটির দিন নয় তাই না, আমারও একরকম, আসলে আমি ভেবেছিলাম রবিবারে ভিডিও মানে লাইভে আসবো, কিন্তু এমন একটা ব্যাপার হয়ে গেল যে ওই যে ঠিকমতো সময় করতে পারিনি। রবিবার আসলে ভালো হতো, সবার সঙ্গে আরও বেশি গল্প করা যেত আর কি। এটা আমি অনেক দিন আগে লাইভ করেছিলাম আমার ছেলের সঙ্গে, গান নিয়ে এসেছিলাম, তো আজকে একদম অন্যরকম একটা লাইভ বলে ও আসতে চেয়েছিল, আমি বললাম আজকে, আমার মেয়ে বললো আজকে তোর যাওয়ার দরকার নেই, ও ভীষণ ভালোবাসে ভিডিও করতে, লাইভ করতে, মানে ওর উৎসাহ অনেকদিন থেকেই বলছে মা করো লাইভ করো, কিন্তু ও আসতে চায়, তো ওকে কি করে আজকে আসতে দেয়নি সবাই বলছে না আজকে তো অন্য বিষয়, আজকে যেতে হবে না, আজকে তো আর গান বাজনা হচ্ছে না, ও গল্প করতে ভালোবাসে।
যাই হোক, অন্য একটা দিন আমি নিয়ে আসবো ওকে। কি বলবো আমি, আমার সব বলা মোটামুটি কমপ্লিট, যেটার জন্য আসা ছিল, যেটার জন্য বলার ছিল সব বললাম। মনামি তপাদার, মিষ্টি দিদিমণি, আচ্ছা মনামি হচ্ছে তো আমার খুব প্রিয় একজন মানুষ, আর মনামিও সঙ্গে থাকে সব সময়। মনামি একটা সময় আমার কলিগ ছিল, এখন অন্য স্কুলের দিদিমণি। তুমিও খুব মিষ্টি দিদিমণি, আর ও সবসময় খোঁজ নেয় যে মেয়ের পরীক্ষা, মেয়ের কি করছে এখন, মানে অনেক দূর থেকেও, কখনো কমেন্টে, ভিডিওর কমেন্টে, কখনো মেসেঞ্জারে খোঁজ নেয়। তো আমার খুব ভালো লাগে যে আসলে পড়াশোনা খুব ভালোবাসে ও সেই জন্যই খোঁজ নেয় মেয়ে কী করছে না করছে এইগুলো আর কি। মনামি কবিতা বলে ভীষণ সুন্দর, আবৃত্তি করে খুবই সুন্দর। তুমি এরকমভাবেই না আবৃত্তি করো, নতুন 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 অনুষ্ঠান করো, আমি দেখি। হয়তো না সবসময় আমার কমেন্ট করা হয়ে ওঠে না, কিন্তু আমার এত ভালো লাগে, আমি দেখি যে তুমি যখন, ও যখন, মনামি যখন আমার স্কুলে ছিল, মানে আমরা যখন একসঙ্গে ছিলাম, আমার স্কুল নয় মানে আমাদের স্কুল, আমরা যখন একসঙ্গে ছিলাম, কলিগ ছিলাম, তখন ও ভীষণ আবৃত্তি করতো সুন্দর। আর এখন অন্য স্কুলে চলে গিয়েছে, এখন দেখি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে, আমার খুব ভালো লাগে দেখতে। চপল স্যার লিখছেন, ম্যাডাম আপনি একটা গান শোনাবেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। শোনাবো স্যার, কিন্তু আজকে আর না প্লিজ। কেন বলছি বলুন তো, আজকে জাস্ট কথা বলতে এসেছি, আজকে কথা বলতে এসেছি শুধু। স্যার হচ্ছেন আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে, আমার ছেলে মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের টিচার স্যার। স্যার আমার খুবই শ্রদ্ধেয়। শিল্পীদি ঠিকঠাক করে বাড়িতে আসুন, তারপর কথা হবে। শিল্পীদি একদম প্রথম দিন থেকে সঙ্গে আছেন, যখন প্রথম একদম রান্নার চ্যানেল আমি চালু করি শিউলির হেসেল, তখন শিল্পীদি রান্না প্রথম এসেছিলেন ফোন করে যে আমি আসবো বলে, এবং তারপর সেকেন্ড মানে সিজনেও উনি এসেছেন, উনি প্রাইজও পেয়েছেন। তো শিল্পীদিকে আমি সবসময় সঙ্গে পাই। স্যার চপল পান্ডে স্যার লিখছেন, ওকে স্যার আমি গান শোনাবো, পরে কোনো একটা দিন গান শোনাবো। আসলে আমি সেই রকম প্রস্তুতি নিয়ে আসিনি, আমি ওই যে বললাম না, আমি বুড়ি ছোঁয়া করে যাই, আমি খুব ভালো জানি না সব কিছু, অল্প অল্প একটু শিখতে হয় আগে, মানে করার আগে একটু প্র্যাকটিস করতে হয়, তারপর করতে হয় আর কি। ছোট্ট একটা অন্য আমার পছন্দের একটু গান শোনাতে পারি পরে, সেটা একটু, আমি একটু জল খাচ্ছি। আসলে ভিডিও করে এডিট করা সেটা একরকম, আর সরাসরি লাইভে আসা তো মানে সেটা একদম, আমি পুরো যেন কেমন একটা খেই হারিয়ে ফেলার মতো হয় আমার মতো যারা আনকোরা, মানে আমি তো অতটা কি বলবো আনকোরাই, সেই জন্য একটু অসুবিধা হয় আর কি, একটু জল খেতে হয়। মনামি লিখছে, দিদিমণি হিসাবে আমার প্রথম স্কুলের সবাইকে আমি খুব মিস করি গো, শাড়ির গল্পগুলো ভীষণ মিস করি। একদম তাই, মনামির কাছে কিন্তু আমি শাড়ি পরা শিখেছিলাম, দুর্দান্ত সুন্দর করে শাড়ি, কী করে একদম মানে পাঠে পাঠে সুন্দর করে শাড়ি পরতে হয় সেটা মনামির কাছ থেকে শেখা, দারুণ করে শাড়ি পরতে, মানে এটা কিন্তু সবাই ওকে ওই শাড়ি পরার জন্য প্রশংসা করতো, আর ওর শাড়ির কালেকশন ছিল সাংঘাতিক ভালো, এত শাড়ির সুন্দর সুন্দর কালেকশন। এখনও দেখি, এখনও ফেসবুকে দেখে আমি অবাক হয়ে যাই যে এমন কোনো মনে হয় শাড়ি নেই যেটা মনামির কাছে নেই। আমার খুব ভালো লাগে মনামি এরকম না, কি বলতো, সুন্দর করে সেজে গুজে, আমাদের প্রত্যেকের জীবনে নিজেদের একটা প্যাশন থাকে, তো সেটা মনে হয় আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পূর্ণ করে চলা উচিত। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। অমিয় সর্দার, কেমন আছিস? অমিয় ভালো আছি রে অমিয়। অমিয় হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। বাবা তুই এতক্ষণ পরে কোথায় থাকিস তোরা, একটু তো আসতে পারিস বল লাইভে যখন আসি। অমিয়র সঙ্গে আমি পড়তে যেতাম। আচ্ছা অমিয় আমি একই গ্রামের, কিন্তু যখন আমরা একই সঙ্গে স্কুলে ছিলাম কিন্তু তখন বিশেষ কথাটা হতো না, আমি আবার খুব কথা কম বলতাম ছোটোবেলায়। বড় হওয়ার পর একটু কথা বলি, চাকরি পাওয়ার পর কথা বলি। আর অমিয়র সঙ্গে আমি পড়তে যেতাম বলতে মানে পড়তে যেতাম ঠিক না, এক জায়গায় পড়তাম, ইংলিশ পড়তাম না অমিয়, তাই না রে? একসঙ্গে আমরা ইংলিশ পড়তাম এইচএসে।
তো যখন যেতাম তখন ও আর আমি একসঙ্গে যেতাম গল্প করতে করতে, যখন ফিরতাম কখনো কখনো একসঙ্গে ফিরতাম, কখনো আবার আলাদা ফিরতাম, কিন্তু সেই দিনগুলো খুব ভালো লাগে বল। হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমি তোর ভিডিও মানে তোর ফটোগুলো দেখি আর কি, তো ভোটের ডিউটি পড়েছে আমি দেখলাম, পুলিশ তাই তো তুই? আমারও ভোটের ডিউটি পড়েছে, আমি প্রিসাইডিং অফিসার হিসাবে ডিউটি করব এই ফার্স্ট টাইম। জানি না, তোদের মতো মানুষ সঙ্গে থাকলে খুব সাহস হয়। তোরা যদি সঙ্গে থাকিস এরকম বন্ধু, যখন ওই পুলিশ ট্যাগিং করতে হয়, তোরা সঙ্গে থাকলে কিন্তু আমার অনেক সাহস, নিশ্চয়ই এরকম বন্ধু পেয়ে যাবো বল। মনামি লিখেছে এই যে সরাসরি কথা বলছি মনটা ভরে যাচ্ছে, একদম এই জন্য আমার আজকে আসা, মানে আমি ওই জন্য না গান কবিতা এগুলো তো থাকেই, আমার শুধু কথা বলতে ইচ্ছে হচ্ছিল। হ্যাঁ অমিও লিখেছে সোনারপুর, একদম সোনারপুরে আমিও পড়তে যেতাম আমরা একসঙ্গে বল, একই রাস্তা দিয়ে হাঁটতাম, চাঁদমারিতে আমরা পড়তে যেতাম, ইংলিশ পড়তাম স্যারের কাছে, একসঙ্গে পড়তাম। ভালো আছিস? একদম ভালো থাকতে হবে, জানিস তো সবাইকে ভালো থাকতে হবে। আমার মনে হয় কি বলতো, জীবনটা যেরকমভাবেই যাচ্ছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব, খুব আনন্দ করে ভালো থাকবো। আর মনামি এরকম সুন্দর 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 শাড়ির কালেকশন আরও দেখবো, আর সুন্দর করে শাড়ি পরবে, ফটো দেবে, আমি দেখবো, আমার খুব ভাল লাগে তোমাকে। আমার অনেক বন্ধুকে আমি মিস করি এখন, যেমন অমিও এখন, তারপর জ্যোতি আছে, ওরা এখন কোথায় গেছে আমি জানি না এই মুহূর্তে। তো এরকম অনেক বন্ধু যাদের সঙ্গে না আমি কি করতাম, মানে যখন পড়তে যেতাম রাস্তা দিয়ে যখন আসতাম ওদের সঙ্গে হেঁটে হেঁটে গল্প করতে করতে আসতাম, কথা কম বলতাম, কিন্তু ওই যতটুকু দু একটা কথা বলার, আসলে সঙ্গেই দরকার, রাস্তা তো আসছি একসঙ্গে, ওই তখনই আসতাম, ওরা আমার খুব ভালো বন্ধু। জ্যোতি ছিল, অমিও ছিল, এরা আমার খুব ভালো বন্ধু। এই মুহূর্তে জ্যোতিকে আমি দেখতে পাচ্ছি না। পায়েলকে আমি এখন পেলাম না, সে কোথায় এখন গেছে, এখন সিঙ্গাপুর থাকে, আমার ছোট্টবেলার বন্ধু, সে সিঙ্গাপুরে থাকে এখন। আর ভিডিওতে তো আমি ভেবেছিলাম ও আসবে কথা বলবো, কিন্তু সেটা আর হলো না। দিদিমণি খুব ভালো নাচেন, আবার খুব সুন্দর নাচে পায়েল, আমি তার খুব নাচের ভক্ত। আর একজন আমার খুব ছোটোবেলার বন্ধু সৌমিতা, আমার প্রিয় বন্ধুগুলো এখন এই মুহূর্তে এখানে নেই, তো সৌমিতা খুব ভালো আবৃত্তি করে, কবিতা বলে, ও খুব গুণী মেয়ে, ও স্কুলের টিচার, ম্যাথসের টিচার, আমার ছোটোবেলার বন্ধু। এই যে কটা বন্ধুর কথা বললাম না, ও আমার প্রিয় বন্ধু সৌমিতা, ওর সঙ্গেও আমি একসঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতাম, গল্প করতাম, একই জায়গায় আমরা কেমিস্ট্রি পড়তাম। আর পায়েলের সঙ্গে ছোটোবেলাটা কেটেছে, একদম ক্লাস 10 পর্যন্ত আমরা একসঙ্গে থাকতাম। তারপর তো আমি সোনারপুরে চলে এলাম, কামরাবাদে মেসে থাকতাম, আমি ওখানে পড়াশোনা করতাম, কামরাবাদ স্কুলে পড়তাম, তখন থেকেই ছাড়াছাড়ি। তারপর ও তো কলেজে ভর্তি হলো, লেডি ব্রেবন কলেজে, আমি কলেজে ভর্তি হইনি, 11-12 আমি স্কুলে পড়েছি সোনারপুর কামরাবাদে, আর ও পড়েছে লেডি ব্রেবন কলেজে। লেডি ব্রেবন কলেজে আমি গ্র্যাজুয়েশন করেছি, কিন্তু ছোটোবেলাটা পায়েলের সঙ্গে আমার ভীষণ ভালো কেটেছে। আমাকে কত গল্প শোনাতো, মানে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, আমার পড়ার ধৈর্য একটু কম, মানে গল্পের বই পড়ার ধৈর্য কম, বই পড়ার ধৈর্য মানে পড়ার বই পড়ার ধৈর্য প্রচণ্ড ছিল। তো ও গল্পের বইগুলো পড়ে পড়ে আমাকে শোনাতো, গল্প শোনাতো, আর আমি ওই গল্পগুলো শুনতাম। আমাকে মানে আমরা দুজনে একসঙ্গে কম্পিটিশনে যেতাম, ও নাচতো, নাচে পার্টিসিপেট করতো, আর আমি গান গাইতাম, আবৃত্তি করতাম, এইরকম ছিল আমাদের বন্ধুত্ব, আর আমরা প্রাইজ নিয়ে আসতাম দুজনেই, বেশ মজা ছিল। তো এখন এই মুহূর্তে পায়েলকেও দেখতে পাচ্ছি না, সৌমিতাকেও দেখতে পাচ্ছি না। মনামি বলছে আমার খুব ভালো লাগে তোমার মেয়ে আর ছেলেকে দেখে, ভীষণ সুন্দর করে মানুষ করছো, আশীর্বাদ করো মনামি, যে ওদেরকে যেন সত্যি মানে ভালো মানুষ করতে পারি, মানুষ ভালো হোক, আর যে প্রফেশনেই থাকুক না কেন ওটা ওদের নিজেদের চয়েস, মানে যেটা ঈশ্বর বা তোমাদের গুরুজনদের আশীর্বাদে ওরা যে পথেই যাক বা যে প্রফেশনেই যাক, মানুষ ভালো হোক, এটুকুই চাই, মানুষের পাশে থাকুক, এটুকুই চাই, এই আশীর্বাদ করো। আর মনামি কিন্তু আমার ছেলের অন্নপ্রাশনে, হ্যাঁ অন্নপ্রাশনে যে সরস্বতীর মূর্তিটা দিয়েছিলে, রূপোর একটা সরস্বতী মনামি দিয়েছিলে, সেটা আমার ঠাকুর আসনে আছে, জানো তো, সেটাকে রোজ আমার ছেলে পুজো করে, মেয়ে পুজো করে, আমি পুজো করি, আমার হাজব্যান্ডও, আমরা সবাই মিলে সেটাকে প্রণাম করি, মানে যেহেতু আমার ঠাকুর আসনে সেটা পাতা আছে, তো সেটা তোমাকে মনে করায়। সোনালি লিখছে মাঝে মাঝে
টাওয়ারের প্রবলেমের জন্য মিস হয়ে যাচ্ছে, আমি অনেক দূর থেকে তোকে দেখছি। তুই এখন কোথায় আছিস? কানপুরে? না না, কানপুর না, নাগপুরে। না রে, নাগপুরে আছিস তো? আমার দিদিমণি এখন নাগপুরে আছে মনে হয়, বরের কাছে। না রে? হ্যাঁ, তুই বলেছিলিস তোর ওখানে টাওয়ারের খুব প্রবলেম হয়, তাও তো তুই আছিস বল আমার সঙ্গে। এতটা মানে অসুবিধের মধ্যে থেকেও বন্ধুজনে আছিস পাশে, এটা আমার অনেক পাওয়া। তোর মেয়েটা বড্ড মিষ্টি, আমার খুব পছন্দ। ওর সঙ্গে আমরা এক্সকারশনে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে, তো ওর সঙ্গে গিয়েছিল। ওকে আমার সত্যি খুব ভালো লেগেছে। অনেক বড় মানুষ হোক, অনেক ভালো মানুষ হোক, তোর মতো ভালো হোক, ভালো মনের হোক, এইটুকুই। আমরা কে কী হবো সেটা পরের ব্যাপার, আগে ভালো মনের হতে হবে, তাই না বল? বেশ আনন্দ করে বাঁচবো, যাই হই না কেন আনন্দ করে বাঁচবো, ভালো করে বাঁচবো। মনামি বলছে এই তো সোনাইকে সাথে পেলাম, একদম তাই, জমে গেছে। মনামি, সোনালি, আমরা একসঙ্গে কলিগ। মনামি চলে গেছে অন্য স্কুলে, কিন্তু সোনাই আমি এখনো আছি কলিগ। হ্যাঁ রে, নাগপুর। হ্যাঁ, তুই নাগপুরে আছিস এখন। তারপর চলে আসতে হবে, ডিউটি আছে ভোটের, তখন আবার দেখা হয়ে যাবে একসঙ্গে। সোনালি লিখছে, আরে মনামি দি, উফ খুব ভালো লাগছে। একদম তাই, কাছের মানুষগুলো কাছেই থাকে, তাই না? আচ্ছা, লাইভটা মোটামুটি আমি শেষের দিকে চলে এসেছি, অনেকটা সময় হয়ে গেল। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি তো আর দেখতে পেলাম না, কারণ আমি ভেবেছিলাম যে অনেকে অনেক প্রশ্ন নিয়ে আসবেন, কারণ অনেক কিছু আপনারা বলেছেন, আমি সেই জন্য আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আমি যাদেরকে পেলাম তারা তো সেগুলো কিছু বলেননি, তারা জাস্ট আমার খুব কাছের প্রাণের, মানে তারা আমার সঙ্গে গল্প করলেন, আমারও খুব ভালো লাগলো তাদের সঙ্গে গল্প করে। কিন্তু আমি চেয়েছিলাম একটু অন্যরকম, মানে যারা খুব ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তারা যদি কিছু বলেন যে কি এমন অভিযোগ উঠলো আমার উপর, মানে আমার বিরুদ্ধে এমন কি অভিযোগ যে এতটা খারাপ খারাপ কথা বলা যায় আমাকে। যাই হোক, পেলাম না, কিন্তু আপনারা সবাই পরে ভিডিওটা লাইভটা দেখে নেবেন, তখন নিশ্চয়ই আপনারা যদি কিছু বলার থাকে কমেন্টে লিখবেন। আমার তো আর কিছু করার নেই, আমি এসেছিলাম ওই জন্য আপনাদের সঙ্গে কথা বলবো বলে। যদি আপনাদের মনে হয় যে কোনো বিষয়ে আপনারা ভিডিও পেতে চাইছেন, তাহলে আপনারা বলবেন, আমি সেই বিষয়ে চেষ্টা করব ভিডিও আনার। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করার, যদিও খুব ভালো না পারলেও আমি চেষ্টা করব। কীরকম ভিডিও চান অবশ্যই জানাবেন। আর সোনালি দেবাসু বলছে, সোনালি আমার বন্ধু, ও বলছে তোকে খুব সুন্দর দেখাচ্ছে, শাড়ি ডিটেলস স্কুলে গিয়ে নিচ্ছি দাঁড়া। এটা খুব নর্মাল, মানে দেখতে খুব গর্জাস, কিন্তু এই শাড়িটা আমি বলবো স্কুলে গিয়ে বলবো, বিশেষ কিছু আহামরি নয়। ওরা তোর কাছ থেকে শেখা, দারুণ দারুণ করে কী করে করতে হয় ব্যাপারগুলো শাড়ি নিয়ে, তাই না? তুইও তো খুব ভালো সাজিস। ও খুব ভালো সাজে, খুব সুন্দর। ওর হচ্ছে মানে সোনালি, যেমন মনামি যেমন প্রচুর শাড়ির কালেকশন আছে, প্রচুর রকম, সোনাইরও একদম ওরকমই। আর সোনাইর হচ্ছে বিভিন্ন রকম ডিজাইনার ব্লাউজের কালেকশন আমার অসাধারণ লাগে। আসলে কি, আমরা ভালো থাকি সেভাবেই, যেটা আমরা পছন্দ করি সেটা নিয়েই আমরা যদি মানে বেঁচে থাকি, আমাদের পছন্দটাকে যদি আমরা টিকিয়ে রাখি না, ব্যাস আর কিছু চাই না। কে কী বললো, কে কী ভাবলো, কিচ্ছু চাই না। ওই আমরা যেটা ভালো, আমি যেমন গান, কবিতা বা রান্না এইসব নিয়ে থাকতে ভালোবাসি। কে কী ভাবলো, কে কী করলো, কিছু যায় আসে না তাতে।
যেমন আমি শিখি, আসলে প্রতিনিয়ত আমি শিখি। এই যে শাড়ি, খুব সুন্দর করে শাড়ি পরা বলো, বা খুব সুন্দর ডিজাইনের ব্লাউজ দেখি, বা এত সুন্দর যারা মেকআপ করে, এত সুন্দর সাজে, এত সুন্দর কবিতা বলে, এত বক্তা এত সুন্দর সুন্দর কথা বলে। আমি ফেসবুকে এখন তো স্ক্রল করতে করতে এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি ভিডিও থাকে, আমি শুধু দেখতেই থাকি যে কিছুই তাদের তুলনায় আমি সত্যি কিছু পারি না। মানে আমি এতটাই সমৃদ্ধ হই দেখে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, যে কত মানুষ আছে, কত প্রতিভা আছে তাদের, প্রচুর প্রচুর প্রতিভা নিয়ে কত মানুষ আছে। সকলকে থ্যাংক ইউ, সময় নিয়ে আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, এতক্ষণ আমার সঙ্গে কথা বললেন। আর যারা পরে ভিডিওটা দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভিডিও আমি করেছিলাম যে কারণে, সেটা আমি তো বললাম, কোনো রাজনীতির রং লাগাবেন না আমার ভিডিওর মধ্যে দিয়ে। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি আমি করি না। মানুষ সেই রাজনীতি, মানে আমি তো খুব সাধারণ একজন মানুষ, তো আমি সেই দলকেই পছন্দ করব যে দলকে আমি কেন, আপনিও তাই, আমরা সবাই সেই দলটাকেই পছন্দ করি। দেখবেন মনে মনে যাকে আমরা আশ্বাসে, ভরসায়, বিশ্বাসে, ভালোবাসায় কাছে পাই, তাই না? আমাদের আর কিছু চাহিদা থাকে না সাধারণ মানুষ হিসাবে, আমরা অত শত বুঝি না, তো আমরা সেই রংটাকেই বেছে নিই। সেটা হতে পারে লাল, হতে পারে নীল, লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া, বেগুনি, বাসন্তী, যা খুশি কালার হতে পারে, আমাদের জীবনের সেই রংটাই আমাদের পছন্দ, যে রংকে আমরা আমাদের আশায়, ভরসায়, বিশ্বাসে, আশ্বাসে, ভালোবাসায় পাশে পাবো। বাস এইটুকুই। আর কোনোভাবে আপনারা কিন্তু কখনোই আমাকে এই রাজনীতির মধ্যে ঢোকাবেন না, আর উস্কে দেওয়ার রাজনীতি নিয়ে উস্কে দেওয়ার চেষ্টা করবেন না। আর কেউ ভাববেন না যে আমি যারা অযোগ্য তাদেরকে আমি আঘাত করছি, প্লিজ ভাববেন না। যদি সেটা মনে করে থাকেন, আমি বলছি সেটা আপনাদের বোঝার ভুল। আমি কখনোই কোনো কাউকে আঘাত করে কথা বলছি না, বলি না, বলতে চাইও না। আর আমার কাছে যোগ্য অযোগ্য এই বিচার ব্যবস্থা, আমি বিচারক নই, আবারও বলছি, যারা যোগ্য তারা চাকরি ফিরে পাক, এটুকু আমার কেন শুধু, আমি নিশ্চয়ই জানি আপনাদেরও সেটুকু ইচ্ছা, সেটা আপনাদেরও মনের আশা, কারণ আমরা সবসময় সত্যের জয় চাই। মনামি বলছে নিজে যেটা বিশ্বাস করবে সেটাই বলবে, একদম মনামি। তোমার না একদম এই দৃঢ়চেতা যে কথা, যে মন, আমার সত্যি খুব টানে, আমার খুব ভালো লাগে যখন তুমি একসঙ্গে, আমি তোমার সঙ্গে সময় কাটিয়েছি, তোমার একদম এত সুন্দর একটা ব্যক্তিত্ব আমাকে সত্যি খুব প্রভাবিত করতো, আমার খুব ভালো লাগতো, তোমার এতটা পার্সোনালিটি খুব ভালো লাগে আমার। শেষে আমি ছোট্ট একটা গান, আমার নিজের একটা 2 লাইন, বেশি করবো না, 2 লাইন গান দিয়ে আমি শেষ করব। যেহেতু আমি ভালোবাসি, ওই যে ভালোবাসি বলে করা, এটার আমি হয়তো পুরো ভিডিও পরে নিয়ে আসবো, জাস্ট ছোট্ট করে। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে, সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে, স্বপনের সোনার তরি কুল হারিয়ে, কজনা তোমার মতো বাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। সুরে বেসুরে একটু অন্যরকম হয়ে গেল, কিন্তু হৃদয় চেয়েছে তাই একটু ছোট্ট করে গান গাইলাম, পরে আমি ভিডিও নিয়ে আসবো। আর আমি আরও অনেককে ভেবেছিলাম লাইভে পাবো, কিন্তু তারা এলো না, আমি একটু আশাহত হলাম। আমি অনেককে চেয়েছিলাম পাশে পাবো, যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে কিন্তু আমি এই মুহূর্তে এখনই লাইভটা শেষ করছি। সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, এতক্ষণ সঙ্গে ছিলেন, এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনেছেন, আপনাদের সঙ্গে গল্প করেছি, সেই সুযোগটা করে দিয়েছেন। নমস্কার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আনন্দে থাকবেন। আর ওই যে মনামি যেটা বললো লাস্ট কথা, খুব ভালো একটা কথা, নিজে যেটা বিশ্বাস করবে সেটাই বলবে, একদম তাই, নিজে যেটা বিশ্বাস করবো
সেটাই আমরা ভালোবেসে গ্রহণ করব, সেটাই আমরা বলবো। থ্যাংক ইউ সকলকে।